নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই আমায় লিখেছেন যে পিছনের পর্দাটা একঘেয়ে হয়ে গিয়েছে, এটাকে একটু পরিবর্তন করুন। আর পর্দাটাও খুব একটা ভালো নয়, এই তো একদিনে করা যাবে না। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি আমি এটার বিকল্প একটা ব্যবস্থা করতে। আপনারা একটুখানি আমার সময় দেবেন। দ্বিতীয়, আমি একটা পোস্ট করেছি সকালবেলা যে শেখ হাসিনাকে ডিসেম্বরের মধ্যে, আবার বলছি, ডিসেম্বরের মধ্যে দেশে ফেরানোর ব্যবস্থা ভারত করতে পারে। ডিসেম্বরের মধ্যে ফেরত করার ব্যবস্থা ভারত করতে পারে। আমি কিন্তু দুবার বলে দিলাম, এটা এখনো সবকিছু নিশ্চিত নয়। বিষয়টা নিয়ে আমাকে আরো খোঁজ খবর করতে হবে। খোঁজ খবর নিয়ে আমি এই ভিডিওটি কালকে করব। আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে শেখ হাসিনাকে কেন ফেরত পাঠানো হবে না। চারদিকে এত জলঘোলা হচ্ছে, হাদির হত্যাকারীদের ফেরত দেওয়া হবে, অথচ বারবার ইউনূস আমল থেকে তারেক রহমান পর্যন্ত সবাই শেখ হাসিনাকে হাতে চায়। মানে ফাঁসি দেওয়ার জন্য এত লাফালাফি। যত যাদের রাগ আছে না, সেই রাগটা মেটানোর জন্য। কিন্তু ব্যাপারটা সেখানে নয়, ব্যাপারটা অন্যত্র। সেটা হচ্ছে আমাদের এই সনাতনী ধর্মে না, এ তো 5000 বছরের পুরনো ধর্ম। তার মধ্যে অনেক রাজারা এসছে, অনেক পুরনো কথা বললে তো আর লাভ নেই। মানে আমি মুঘল আমল দিয়ে শুরু করব না। আমি আমাদের মানে জাতীয় নায়ক যারা ইতিহাসে অনুলিখিত রয়ে গেছেন, আমি তাদের কথা দিয়ে একটু শুরু করি। যে তাদের কাছে যারা আশ্রয় চেয়েছিলেন, তারা কেউ কিন্তু আশ্রিতকে কখনো শত্রুর হাতে তুলে দেননি। এটা আমাদের সনাতন ধর্ম। যেমন রানা প্রতাপ, পৃথ্বীরাজ চৌহান, জয়সিংহ, শিবাজি মহারাজ, সম্ভাজি মহারাজ, এই প্রচুর এরম নাম রয়েছে। যাকে শত্রু মনে করতো না, সে যদি আশ্রয় চাইতো, আশ্রয় দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকতো এবং তার জন্য, তাকে বাঁচানোর জন্য যুদ্ধ পর্যন্ত তারা করেছে। শেখ হাসিনা বর্তমান কালের ব্যাপার। ফলে বর্তমান কালে আপনারা শেখ হাসিনাকে দেখছেন, কিন্তু আমাদের সনাতনী ধর্মে কিন্তু এটাই রয়েছে যে আশ্রিত তোমার কাছে এলে তাকে সর্বদা হাত জোর করে তাকে রেখে দাও। আমাদের এখানে কে আসেননি? শ্রীলঙ্কায় যখন বিক্ষোভ হলো, বিদ্রোহ হলো, সমস্ত মন্ত্রী এবং প্রেসিডেন্ট সব এসে দিল্লিতে আশ্রয় কেটেছেন। সাম্প্রতিক নেপালে কেপি ওলি শর্মা এবং তার মন্ত্রী পরিষদের 8 জন কোথায় আশ্রয় নিয়েছেন? কেউ দিল্লিতে, কেউ সিকিমে। সেরকম শেখ হাসিনাও আছেন। ভারত তাকে তুলে নিয়ে এসছে, তিনি তো আসেননি, তাকে তুলে নিয়ে এসছে। ফলে ভারতের দায়িত্ব আরো বেশি। এই যে ইদানিং এখন অনেক একটা কথা উঠেছে, সব ঝুড়িতে, সব ডিম এক ঝুড়িতে থাকবে কেন? এই নীতি ভুল। ভারতও কিন্তু চেষ্টা করেছিল এই ঝুড়িগুলোকে চেঞ্জ করার, যেমন পাকিস্তানের আমলে করেছে, বাজপেয়ীজি করেছিলেন, লাহোর বাস যাত্রা শুরু করেছিলেন, তারপরই কার্গিল হয়ে গেল। সেটা ভুলে গিয়ে নরেন্দ্র মোদী সোজা মারিয়াম নওয়াজের মেয়ের বিয়েতে বিনা আমন্ত্রিত হয়ে নওয়াজ শরীফের সঙ্গে গিয়ে দেখা করলেন এবং তার মার সঙ্গে দেখা করলেন, মেয়ের সঙ্গে দেখা করলেন, সকলের সঙ্গে দেখা করলেন, উপহার টুপহার দিলেন। তারপরেতে আপনার
বাংলাদেশে আসুন, বিএনপির আমলে কি ঘটেছিল আপনারা জানেন, আগের বিএনপি সরকারের আমলে। নতুন করে বলে ভিডিওকে লম্বা করে লাভ নেই। পরের বারে কিন্তু আবার চেষ্টা করা হয়েছিল। খালেদা জিয়া মারা যাবার পর তাকে শোকবার্তা জানাতে ভারতের সর্বোচ্চ দ্বিতীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, যিনি কূটনৈতিক মহল থেকে উঠে এসে নিজের যোগ্যতায় ভারতের দ্বিতীয় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জয়শঙ্করজি, তিনি নিজে উপস্থিত হয়েছিলেন। তিনি কিন্তু কোনো দূত পাঠাননি। তিনি চেয়েছিলেন যে বিএনপির সঙ্গে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক তৈরি হোক। ঝুড়ি কিন্তু আলাদা করতে চেয়েছিলেন, যেমন পাকিস্তানের বিরুদ্ধে সময় করেছিলেন, তেমনি এখানে করে। আর যে পাকিস্তানে যখন আমাদের নরেন্দ্র মোদী গেলেন, তারপরে কিন্তু আমাদের ওই পেহেলগাঁও হয়ে গেল। পেহেলগাঁও হয়েছে, তার আগে কাশ্মীরের গন্ডগোলগুলো হয়েছে। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে যাব না, বলতে ভুলে গেছিলাম বলে বললাম। তো এবারেও কিন্তু ঝুড়ি চেঞ্জ করার চেষ্টা করেছিল। ঠিক আছে, তারেক রহমানকে দিয়ে ব্যাপারটা আপাতত সামলানো যাক, তারপর বাকিটুকু চেষ্টা করা হবে। কিন্তু তারেক রহমান ক্ষমতায় বসে তার পুরনো জায়গাতেই ফিরে গেলেন। তাদের যে একটা নীতি আছে, ভারত বিরোধী নীতি, সেই নীতি অনুযায়ী তিনি কাজ করতে শুরু করেছেন। তখন তো 10 নম্বর পয়েন্ট অব্দি সব কাটামুন্ডু, না না, হ্যাঁ 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 হ্যাঁ, সব হ্যাঁ করে দিয়েছে। গতকালকে যে আপনাদের খলিলুর রহমান এসেছিলেন, তিনি খুব চাপের রাজনীতি করতে গেছিলেন, বা কূটনীতি বলতে পারেন, যে শেখ হাসিনাকে প্রথমেই চেয়ে একটু চাপ বাড়াও। কিন্তু চাপ বাড়াচ্ছেন, মানে চাপের রাজনীতি করছেন কার কাছে? জয়শঙ্করের সঙ্গে, যিনি 40 বছর ধরে কূটনীতিকে গুলে খেয়ে ফেলে দিয়েছেন। সেই জয়শঙ্করজির সঙ্গে আপনি চাপের রাজনীতি করতে গেছেন। যা হবার তাই হলো, আপনাকে পুরো ধুনে দিল এবং আপনাকে শূন্য হাতে ফিরতে হলো। এবং পরিষ্কার বলে দেওয়া হলো যে শেখ হাসিনার আমলের কোনো রকম চুক্তি তা আর পুনর্বহাল হবে না, এটা পরিষ্কার বলে দিয়েছেন। কারণ শেখ হাসিনাকে আমরা ওই পরীক্ষিত হয়ে গেছে যে বাংলাদেশের ব্যাপারে একটা ঝুড়িতেই ডিম রাখতে হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগকে এখন আপনারা নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে তারপর আপনারা ভারতের কাছে সব সাহায্য চাইছেন। এ বললে তো হবে না। এখন ভারতের হাতে তো সব অস্ত্রগুলো ভারতের হাতে, জল থেকে আর আপনার ওই তুলা পর্যন্ত সব অস্ত্র ভারতের হাতে। টাকা পয়সাও নেই। সেই ভারতের সঙ্গে আপনারা এসছেন খেলতে, ডাঙ্গুলি খেলা বলে না, ডাঙ্গুলি খেলতে এসছেন। আমি এবার একটা গল্প বলি আপনাদের। একটা লোকের খুব চুলকোনোর অভ্যেস ছিল, যেখানে পারতো সব সময় চুল করছে, এরকম করে চুলকে যাচ্ছে, এরকম করে চুলকে যাচ্ছে। তা একদিন সন্ধ্যেবেলা হয়ে গেছে, নৌকো ঘাটে এসছে, দেখছে একটাই নৌকো রয়েছে। সে বসে বসে হুকো টানছে। মাঝি বলছে, মাঝি আমাকে একটু ওই পারে একটু ছেড়ে দাও। মাঝিও তেমনি বদমাইশ। মাঝি বলে, ঠিক আছে, পয়সা লাগবে না, আর তোমার তো অভ্যেস হচ্ছে গা চুলকানো, তুমি চুলকিও না। তুমি যদি না চুলকে থাকো এই পুরো পারাপার হওয়া অবধি, তাহলে আমি তোমার থেকে পয়সা নেবো না। আর যদি চুলকাও তাহলে পরে আমি তোমার থেকে 10 গুণ পয়সা নেবো। বলেছি, ঠিক আছে, 10 মিনিট তো লাগবে, না চুলকিয়ে থেকে যাব। এইবার মাঝ নদীতে যখন গিয়েছে,
তখন সে ফটাস ফটাস করে মারছে। তখন মাঝি জিজ্ঞেস করছে, কি হলো, তুই মারছো কেন? বলছে, ও তো মশা কামড়াচ্ছে। বলছে, মাঝ নদীতে হাওয়া বইছে আর তোকে মশা কামড়াচ্ছে? তখন বলছি, এই মশা তুমি দেখতে পাবে না মাঝি, এ মশা হচ্ছে ভেতরের মশা, সেই মশাগুলো কামড়াচ্ছে। আমাদের বিএনপির হচ্ছে ভেতরের মশা আছে। যতই সুযোগ দেওয়া হোক, যতই তাকে ভালো প্রস্তাব দেওয়া হোক এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হোক, তারা কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেবে না। তাদের পূর্বের নীতিতে তারা থেকে যাবে। ফলে আমাদের কাছে, ভারতের কাছে শেখ হাসিনা একটাই ঝুড়ি, যে ঝুড়িতে এক সমস্ত ডিমগুলো রাখা হবে বলে ভারতবর্ষ স্থির করে নিয়েছে। ভারতবর্ষ শেখে, পরিস্থিতির দিক দিয়ে শেখে, আর ভারতবর্ষ মানুষকে সুযোগ দেয়। সুযোগের যে সদ্ব্যবহার করবে, তাহলে পরে সে বেঁচে যাবে। মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু কি করেছিল আপনাদের মনে আছে? সেখান থেকেই তো রোগটা, ছোঁয়াচে রোগ আপনাদের ধরলো, ইন্ডিয়া বয়কট। 1 বছরের মধ্যে মইজু বুঝে গেল যে অত্যন্ত কঠিন ব্যাপার, এসে শটান পায়ে পড়ে গেল, মইজু বেঁচে গেল, আত্মসমর্পণ করলো, মইজু বেঁচে গেল। কেপি শর্মা ওলিকে রকে দিয়ে ম্যানেজ করে, সুশীলা ম্যাডামকে ম্যানেজ করে কেপি শর্মা ওলিকে আবার দেশে ফেরত পাঠানো হলো ওই মন্ত্রীবর্গ। তো ভারতবর্ষ এখন উল্টো রাস্তা ধরবে। কি রাস্তা ধরবে আমি তা জানি না। আমাকে এখন ব্যাপারটা সবে কানে এসছে আমার, এখন আমাকে কনফার্ম করতে হবে। তাই আপনাদের কাছ থেকে আমি একটা দিন সময় চেয়ে নিলাম। আজকে বললাম কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে না। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ এক হচ্ছে, তিনি আমাদের চোখে নির্দোষ, আমাদের চোখে। আপনাদের যে আইনে তাকে দোষী ঘোষণা করা হয়েছে, সেই আইনে আর সেই আদালতের কোনো মান্যতা নেই। ভারত মান্যতা দেয় না। আপনাদের সরকারকে যেমন মান্যতা দেয় না, একদলীয় সরকার মনে করে, তেমনি একেও, তার রায়কেও মান্যতা দেয় না। ফলে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আশা ছেড়ে দিন। শেখ হাসিনা যাবেন, নিজের জোরে যাবেন, এবং কারণ ভারতের হাতে সব তাস আছে, যেদিক দিয়ে মোচড়াবার চেষ্টা করবে সেদিক দিয়ে মোচড়াবে। তারেক রহমান কিন্তু টিকতে পারবেন না। আজকে এই ভিডিওটা সংরক্ষণ করে রাখুন। আগামী ডিসেম্বরের মধ্যে বুঝতে পারবেন যে তারেক রহমান কত জলে আছে আর কত ডাঙায় আছে, আর ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে তারেক রহমানের কি অবস্থা হয়। আগামীকাল শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে বলবো, তাকে ডিসেম্বরের মধ্যে ফেরার ব্যাপারটা নিয়ে বলবো, আর একটু খোঁজ খবর নিয়ে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।